আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই রাফায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। হামলা চালিয়ে হামাসকে দমানো যাবে না, সতর্কতা যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা নিয়ে তেল আবিব ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন। প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভের সমালোচনায় হিলারি ক্লিন্টন বললেন, মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে অজ্ঞ আন্দোলনকারীরা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। রাফায় আগ্রাসন চালিয়ে হামাসকে দমানো যাবে না এমন সতর্কতা জানালো যুক্তরাষ্ট্র। তবে সব মহলের চাপ উপেক্ষা করেই শহরটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জনবহুল শহরটির বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইহুতি সেনারা। ট্যাঙ্ক থেকেও চলছে গোলাবর্ষণ। পাল্টা জবাব দিচ্ছে হামাস যোদ্ধারাও। নেতানিয়াহুর স্পষ্ট হুঁশিয়ারি, শত্রু বা মিত্র কোনো পক্ষেরই চাপই স্থলাভিযান থেকে পিছু হটাতে পারবে না তেল আবিবকে। রাফার অলিতে গলিতে চলছে ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের তুমুল লড়াই। শহরটির বিভিন্ন এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে আইডিএফ সৈন্যরা। ট্যাঙ্ক থেকে চলছে গোলাবর্ষণ। বিমান হামলাও কয়েক গুণ জোরদার করেছে ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে হামাসও। রকেট আর মর্টার ছুড়ে গড়ে তুলছে শক্ত প্রতিরোধ। এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে সেনাদের প্রতিরোধ করছে স্বাধীনতাকামীরা। শহরটিতে স্থলাভিযান চালানো নিয়ে সব মহল থেকেই চাপ ছিল, কিন্তু নিজ সিদ্ধান্তে অনড় ইসরায়েল। যে কোনো মূল্যে অভিযান চালানো হবে, আবারও এমন হুঁশিয়ারি দিল নেতানিয়াহু প্রশাসন। আমাদের বন্ধু এবং শত্রু সবাইকে জানিয়ে দিতে চাই যে ইসরায়েলকে কোনোভাবেই দমন করা যাবে না, এমনকি আমাদের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা সক্ষমতাকেও। আমরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকবই। যে কোনো মূল্যে হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ অবস্থায় ইসরায়েলকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র। বলছে, রাফায় অভিযান চালিয়েও হামাসকে দমানো যাবে না, বরং আরও আগ্রাসী আর শক্তিশালী হয়ে উঠতে পারে ফিলিস্তিনি সংগঠনটি। ইসরায়েল জোরালোভাবে হামাসকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে, সেটাই যথেষ্ট ছিল। নতুন করে রাফায় আগ্রাসনের কোনো প্রয়োজন নেই। এতে কেবল বেসামরিকদের ঝুঁকিই বাড়বে। রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না। আমরা এখনো ইসরায়েলকে নিয়ে আশাবাদী। আমরা রাফা আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি। এদিকে রাফা ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় বিপাকে হাসপাতালগুলো। জাতিসংঘ জানিয়েছে, প্রাণ বাঁচাতে লাখের বেশি ফিলিস্তিনি ছাড়ছে শহরটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাফায় কোনো ধরনের অভিযান না চালানোই হবে সবার জন্য কল্যাণকর। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, জিম্মি মুক্তি বিষয়ক আলোচনায় তেল আবিবের অবস্থানকে আরও দুর্বল করে তুলবে রাফায় স্থলাভিযান। এতে মিত্র দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়বে। পাশাপাশি জানান, অভিযানে ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সহায়তাও নেতানিয়াহু প্রশাসনকে দেয়া হবে না। অভিযানের শঙ্কায় বুধবার ইসরায়েলের জন্য বরাদ্দকৃত বোমার চালান আটকে দেয় বাইডেন প্রশাসন। রাফায় কোনো অভিযান না চালালেই তা হবে সব পক্ষের জন্য সবচেয়ে ভালো ফলাফল। যুক্তরাষ্ট্র এ ধরনের অভিযানের বিরোধিতা করে। শুধু তাই নয়, জিম্মি মুক্তি আলোচনায় এ ধরনের অভিযান ইসরায়েলের অবস্থান দুর্বল করবে, তেল আবিবের সাথে মিত্রদের আরও দূরত্ব তৈরি করবে। এদিকে ইসরায়েলকে অস্ত্রের চালান বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুঁশিয়ারির কঠোর জবাব দিয়েছে তেল আবিব। ক্ষোভ জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। যদিও হোয়াইট হাউস বলছে, শুধু রাফাতে অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলের প্রতিরক্ষার প্রতি সমর্থন অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের। রাফাতে স্থলাভিযান শুরু হলে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকে এমন সতর্কতা পাওয়ায় রীতিমতো তোলপাড় চলছে তেল আবিবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন বার্তার কঠোর প্রতিক্রিয়া এলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছ থেকে। বেনিয়ামিন নেতানিয়াহু জানান, কেউ পাশে না থাকলেও প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। ৭৭ বছর আগে যখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তখন আমাদের কাছে অস্ত্র ছিল না। পাশাপাশি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও ছিল, কিন্তু আমাদের যা ছিল তা হলো চেতনা, বীরত্ব ও একতা, যার কারণে আমরা বিজয়ী হয়েছিলাম। এখন আমরা আরো বেশি শক্তিশালী। শত্রুদের ধ্বংস করতে আমরা দৃঢ় প্রত্যয়ী। যদি একা লড়াই করতে হয় তাই করব, প্রয়োজনে শুধু হাতের নখ দিয়েই লড়াই করব।
যদিও যুক্তরাষ্ট্র বলছে শুধুমাত্র রাফাতে অভিযানের বিরোধিতা করছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা নীতির বিরুদ্ধে কখনোই অবস্থান নেবেন না ওয়াশিংটন। প্রেসিডেন্ট বাইডেন রাফাহ অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছেন। এতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তেল আবিবের প্রতিরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই তেল আবিবকে বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তাগিদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই নিঃস্বার্থ বন্ধুর মতো ইসরায়েলকে বিপুল অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। দফায় দফায় দিয়েছে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, কামানের গোলাবারুদও। এমনকি জরুরি প্রয়োজনে তেল আবিবকে অস্ত্রের মজুদ ব্যবহারের অনুমতিও দিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার তথ্য নিয়মিত প্রকাশ করা হলেও ইসরায়েলের ক্ষেত্রে বেশ গোপনীয়তা বজায় রাখে মার্কিন প্রশাসন। গাজায় বেসামরিকদের লক্ষ্য করে চলছে ইসরায়েলি হইটজারের মুহুর্মুহু গোলাবর্ষণ। হামলায় ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গোলা। 7 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপর বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, যেখানে নিজেদের অস্ত্রের পাশাপাশি ছুটছে মিত্রদের দেয়া অস্ত্র। আর এসব হামলায় দেশটির বড় অস্ত্রের যোগানদাতা যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধেও ইউক্রেনকে বিভিন্ন সামরিক সহায়তা দিচ্ছে ওয়াশিংটন। দেশটির প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে নিয়মিতই জানায় বিস্তারিত। তবে তেল আবিবের বিষয়ে এখন পর্যন্ত মাত্র দুবারই প্রকাশ করা হয়েছে প্রতিবেদন, যেখানে গত 29 ডিসেম্বর পর্যন্ত নেতানিয়াহু দেশকে 50,000-এর বেশি দূরপাল্লার কামানের গোলা, 30,000-এর বেশি হইটজারের গোলা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন আর মার্কিন প্রশাসনের তথ্যের ভিত্তিতে দ্য ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস বলছে তেল আবিবকে প্রকাশিত তালিকার চেয়েও অনেক বেশি যুদ্ধাস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন। যে তালিকায় আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান, গোলাবারুদ, হেলফায়ার মিসাইল, রকেট সহ নানা সমরাস্ত্র। আর এত পরিমাণ অস্ত্র পরিবহনেও হিমশিম খেতে হয়েছে পেন্টাগনকে। এছাড়া ইসরায়েলকে জরুরি প্রয়োজনে মার্কিন অস্ত্রের মজুদ ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। গাজায় চলমান আগ্রাসনে সহায়তার অংশ হিসেবে তেল আবিবের কাছ থেকে নেয়া 2টি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আবার তাদের ফেরত দিয়েছে ওয়াশিংটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলকে আর অস্ত্র দেয় কারা? পরিসংখ্যান বলছে তেল আবিবকে দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। পশ্চিমা আরও বেশ কয়েকটি দেশ থেকেও সামরিক সরঞ্জাম পায় তারা। গাজায় আগ্রাসন শুরুর পর মিত্ররা ব্যাপক হারে অস্ত্র দিয়েছে ইসরায়েলকে, তবে নিজ দেশে তোপের মুখে কানাডা, ইতালি সহ কয়েকটি দেশ রফতানি বন্ধে বাধ্য হয়েছে। বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর একটি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তায় মূলত এতটা শক্তিশালী ইহুদি রাষ্ট্রটি। ইসরায়েলের আমদানি করা মোট সামরিক সরঞ্জামের 70% দেয় যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন সেনাদের পর F-35 যুদ্ধবিমান ব্যবহারকারী প্রথম দেশও ইসরায়েল। মার্কিন সহায়তা একদিকে অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার, অন্যদিকে অবৈধ প্রতিরক্ষা ব্যবস্থা। সবশেষ 2016 সালে হয় দুদেশের চুক্তি। সে অনুসারে 10 বছরে সামরিক সরঞ্জাম কিনতে তেল আবিবকে $38 বিলিয়ন দেওয়ার কথা ওয়াশিংটনের। এরই মধ্যে চুক্তির 70% অর্থ পেয়েছে নেতানিয়াহুর দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য, যুক্তরাষ্ট্রের পর ইসরায়েল দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র পায় জার্মানির কাছ থেকে। 2023 সালেও অতীতের তুলনায় 10 গুণ বেশি অস্ত্র রফতানি করেছে বার্লিন। অস্ত্রদাতাদের তালিকায় 3 নম্বরে ইতালি। গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে তেল আবিবে নতুনভাবে রফতানির অনুমোদন স্থগিত রেখেছে দেশটির সরকার। তবে আগ্রাসন চলাকালেও সরবরাহ করা হয়েছে আগের অনুমোদিত অস্ত্রের চালান। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছে কানাডা ও নেদারল্যান্ডসও। ব্রিটিশ সরকার সরাসরি অস্ত্র না দিলেও বেসরকারি প্রতিষ্ঠানকে দেয় রফতানি লাইসেন্স। গত বছর $52 মিলিয়ন গোলাবারুদ, বিমান, হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম রফতানির অনুমোদন দিয়েছে ঋষি সুনাক প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে চলমান ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের কঠোর সমালোচনা করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের অজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন তিনি। বলেন, আন্দোলনকারী অনেক শিক্ষার্থীর সাথেই তার কথা হয়েছে, তারা কেউই মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তির জন্য বিল ক্লিন্টনের চেষ্টা সম্পর্কে তারা কিছুই জানে না।
টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন হিলারি ক্লিন্টন। দায়ী করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও। মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক জায়গারই ইতিহাস সম্পর্কে তারা কিছুই জানে না। ইসরায়েল আর ফিলিস্তিনিদের শান্তি চুক্তির জন্য আমার স্বামী বিল ক্লিন্টনের চেষ্টা সম্পর্কে অজ্ঞাত তারা। শিক্ষক আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যারা গুজব ছড়াচ্ছেন তাদেরকে দায়ী করা উচিত। মধ্যপ্রাচ্য নিয়ে যা দেখানো আর শেখানো হচ্ছে তা ভুল। জিম্মিদের ফিরিয়ে আনার জন্য হামাসের সাথে চুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। বৃহস্পতিবার তেল আবিবের প্রধান সড়কগুলোতে অবস্থান নেন জিম্মিদের আত্মীয় স্বজন ও সাধারণ নাগরিকরা। সড়ক অবরোধ করে সরকারি কার্যালয়গুলোর সামনে বিক্ষোভ করে তারা। এ সময় জিম্মি পরিবারের সদস্যদের ছবিসহ ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। দাবি জানান অবিলম্বে জিম্মিদের মুক্তির। যুদ্ধ দীর্ঘায়িত করতেই হামাসের সাথে চুক্তি বাতিল করেছে নেতানিয়াহু প্রশাসন বলে অভিযোগ করেন তারা। এর আগেও যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে কয়েক দফা বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত শতাধিক ইসরায়েলি জিম্মি হামাসের আশ্রয়ে আছে। অবরুদ্ধ গাজায় যুদ্ধ এবং গণহত্যা বন্ধের দাবিতে সুইডেনে চলমান বিক্ষোভ প্রতিবাদে অংশ নিচ্ছেন আলোচিত পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গ। সুইডেনে চলছে আলোচিত সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন। এই আয়োজনে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ চলছে। অনুষ্ঠানে স্থলের বাইরে ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন করছেন হাজার হাজার মানুষ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান তারা। এতে অংশ নিয়ে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের প্রতিও সমর্থন জানান। যুক্তরাষ্ট্রে যে আন্দোলন চলছে তা সর্বত্র হওয়া উচিত। তরুণরাই দেখিয়ে দিয়েছে কিভাবে এই প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিতে হয়। থাইল্যান্ডের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে আগুন লেগে প্রাণ হারিয়েছেন অন্তত একজন, আহত হয়েছেন আরও 4 জন। বৃহস্পতিবার মাপতাফুত নামক শিল্পনগরীতে একটি গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের স্থাপনাগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রায় 6 ঘন্টা পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে পুরোপুরি আগুন নিভতে 10 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে প্রায় 400 কর্মচারী এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়েছেন প্রশাসন। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। 1.5 মাসেরও বেশি সময় জেলে থাকার পর অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী 1 জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তাকে আবারও তিহার জেলে ফেরত যেতে হবে। অর্থাৎ নির্বাচনী প্রচারে কেজরিওয়াল অংশ নিতে পারবেন। দিল্লির 7 লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ 25 মে, 1 জুন অনুষ্ঠিত হবে পাঞ্জাবের ভোট, 4 জুন ভোটের ফল প্রকাশ। দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত 21 মার্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মালদ্বীপ সরকারের দাবির মুখে দেশটি থেকে ভারতের সব সেনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে নয়াদিল্লি। মালদ্বীপ সরকার ভারতকে শুক্রবার পর্যন্ত সেনা সরানোর আলটিমেটাম দিয়েছিল। তার আগেই দ্বীপ রাষ্ট্রটি থেকে সামরিক সদস্যদের সরিয়ে নিয়েছে ভারত। দেশটির অবস্থান করছিল 80 জনের বেশি ভারতীয় সেনা। গত বছর নির্বাচনী প্রচারে ভারত বিরোধী অবস্থান নিয়ে বড় জয় পান মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। ভারতের বিরুদ্ধে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগও তোলে তার সরকার। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত 3 ভারতীয় গ্রেপ্তারের বিষয়ে এখনও ভারতকে আনুষ্ঠানিক তথ্য দেয়নি কানাডা। বৃহস্পতিবার এমনটাই জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যম থেকে জানলেও এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় আছে নয়াদিল্লি। পাশাপাশি এই ঘটনায় রাজনৈতিক স্বার্থ থাকতে পারে করেন এমন মন্তব্য। গত বছরের 18 জুন কানাডার ভ্যানকুভার শহরে গুলি ছুঁড়ে হত্যা করা হয় নিজ্জারকে। হত্যাকাণ্ডের সাথে ভারত সরকার জড়িত। পার্লামেন্টে এমন অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত শুক্রবার এই ঘটনায় জড়িত সন্দেহে 3 ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। নিজ্জার হত্যা মামলায় 3 ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি আমরা দেখেছি। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পর্যায়ে কোনো আলোচনা হয়নি আমাদের। কানাডা কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের কোনো তথ্য দেয়নি। ভারতের তামিলনাড়ুর এক আতশবাজির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 10 শ্রমিক। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে রাজ্যের শিভাকাশির ওই কারখানায় দুর্ঘটনাটি ঘটে।
এতে ঘটনাস্থলেই 6 জন মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন লেগে গেলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ঘটে কয়েক দফা বিস্ফোরণও। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও 4 শ্রমিক। নিহত 10 জনের মধ্যে 6 জনই নারী বলে জানা গেছে। তবে এখনও জানা যায়নি বিস্ফোরণের কারণ। তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ইতিমধ্যে নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ষড়যন্ত্র এবং হত্যা চেষ্টার অভিযোগে ইউক্রেনের 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে দেশটির সুরক্ষা বিভাগের ওই 2 কর্মকর্তার বিরুদ্ধে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সেরি রুয়েদ নামের এক কর্মকর্তা সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। বিবৃতিতে কিয়েভের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ শীর্ষ 2 সেনা কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। এই ঘটনার সাথে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। আবারও রাশিয়ার বেলগোরদ অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার শহর কর্তৃপক্ষ জানায়, ইউক্রেন সীমান্তবর্তী এলাকাটিতে চালানো হয়েছে বিমান হামলা, যাতে বেশ কয়েকটি ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত। আহত হয়েছে অন্তত 8 জন। সংকটাপন্ন অবস্থায় এক শিশুকে নেওয়া হয়েছে হাসপাতালে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ছোড়া অন্তত 15টি রকেট ও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া কুরস্ক ও ব্রায়ান্স্কে এই 2 অঞ্চলকেও কিয়েভের হামলা ব্যর্থ করার দাবি রাশিয়ার। তবে এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। ইউক্রেনকে 3টি হাইমার্স রকেট লঞ্চার দেবে জার্মানি। কেনা হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। বলেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর 3টি হাইমার্স রকেট লঞ্চার কিনে তা কিয়েভের কাছে হস্তান্তর করবে বার্লিন। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেন তিনি। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স এক ধরনের দূরপাল্লার রকেট লঞ্চার, যা ট্রাকে বহন করা হয়। স্যাটেলাইট নিয়ন্ত্রিত এই লঞ্চার থেকে তাৎক্ষণিক অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। রুশ আগ্রাসন শুরুর পর থেকেই মিত্রদের পাঠানো এই সামরিক সরঞ্জামটি ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে জেলেনস্কি বাহিনী। গত মাসে ইউক্রেনে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ারও ঘোষণা দেয় বার্লিন। দর্শক, যমুনা আইডেস্ক কাছে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।